সকলে ভালো আছেন। তো আজকে আমরা পেট্রো বাংলার যে পরীক্ষাটা বইটা হলো সেটার যে আমরা সলিউশন কপিটা দিছিলাম আমাদের গ্রুপে, আজকে এই সলিউশন কপি নিয়ে আপনাদের সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করব এবং আমরা আসলে কিভাবে সলিউশন করছি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমাদের পেট্রো বাংলার পরীক্ষার মধ্যে মোট ডিপার্টমেন্ট ছিল 40 মার্ক, 10টা প্রশ্ন ছিল। প্রতি প্রশ্নের মান 5, 4 এভাবে ভেরি করা ছিল, ডিস্ট্রিবিউশন করা ছিল বিভিন্নভাবে। তো আমাদের আসলে প্রথমে যেটা ছিল আমাদের প্রশ্ন, সেটা ছিল আমাদের কোশ্চেন একের এ তে যেটা ছিল সেটা হচ্ছে মূলত আমাদের ছিল বলছিল যে রাইট দ্য নেম অফ সিমেন্ট সিম 1, সিম 3, সিম 2, সিম 3 অ্যান্ড সিম 4 অ্যাকর্ডিং টু দ্য বিডিএস, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড যে 197 ওয়ানের যে সিমেন্ট ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন অনুসারে সিমেন্টের নামগুলো লিখতে বলছিল আমাদের। তো আমরা ওই কোড অনুসারে, আমাদের যে কোডটা বিডিএস কোড যেটা দেওয়া আছে এই কোড অনুসারে আমাদের আসলে সিম 1 থেকে শুরু করে সিম 4 পর্যন্ত আমাদের যদি কোডে খেয়াল করি আমাদের আমরা দেখতে পাই যে সিমের নাম্বারিংগুলো করা আছে। তো তার মধ্যে সিম 2 যেটা, সেটা মূলত আমাদের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বোঝানো হয়ে থাকে। আমরা যেখানে ক্লিংকার আসলে আমাদের প্রায় 65 থেকে 70%, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যায় 80%ও ক্লিংকার ব্যবহার করে, কোথাও 85%। যেমন ক্রাউন সিমেন্টে আমি নিজে দেখছিলাম 86% পর্যন্ত ক্লিংকার ব্যবহার করে, বাকিটা ফ্লাই অ্যাশ ব্যবহার করে থাকে। হ্যাঁ, জিপসাম থাকে এর মধ্যে। তো আমাদের মূলত এই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট আমরা সাধারণত আমরা যদি দেখি আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে কাজগুলো করা হয়, ইদানিং হচ্ছে আমাদের যে আরসিসি রোডগুলো তৈরি করা হচ্ছে সেই রোডগুলোতে, এবং আমাদের বিভিন্ন ধরনের রিটেনিং সেকশন যেগুলো ড্রাই পোর্শন থাকে, যেখানে পানির পরিমাণ কম থাকে, সেগুলো জায়গাতে মূলত আমাদের এই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে। সিম 3 বলতে কোডের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস সিমেন্ট। এই সিমেন্টটা আমরা সাধারণত অনেকটা বলি যে ওয়াটার কালেক্টিং সিমেন্ট, অর্থাৎ এই যে জায়গাগুলোতে আমাদের আসলে পানি থাকে সেইগুলো জায়গাগুলোতে আমাদের সাধারণত এই সিমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে। আহ, যেমন ধরা যায় যে ড্যাম, হ্যাঁ, যে কোনো ধরনের হাইড্রোলিক স্ট্রাকচারে সাধারণত আমাদের ব্লাস্ট ফার্নেস সিমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে। যেখানে হচ্ছে ক্লিংকার থাকে এবং হাই পার্সেন্টেজ অফ মানে আমাদের কি ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ দেওয়া থাকে আমাদের। এবং আমরা চলে আসি যদি আমাদের সিম 4 যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের পোজোলানিক সিমেন্ট। পোজোলানিক সিমেন্টটাও মূলত হচ্ছে এটা এটা স্পেশালি তৈরি করা মূলত হচ্ছে আমাদের ওই হাইড্রোলিক স্ট্রাকচারগুলোর জন্যই, যেমন আমাদের ম্যাক্সিমাম ড্যামগুলোতে, অথবা আমি যদি হচ্ছে পানির মধ্যে কোনো কাজ করতে চাই সেই সব জায়গার মধ্যে যেখানে কন্টিনিউয়াসলি পানি আসতে থাকে সেই জায়গাগুলোতে আমাদের সিম 4 এর যে সিমেন্টটা আছে এই সিমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর একটা প্রশ্ন আসছিল কমন, কি একের বিতে যে প্রশ্নটা আসছিল সেটা ছিল আমাদের রাইট দ্য লোকেশন অফ গ্রানাইট মাইন্স ইন বাংলাদেশ। আমরা সেটা জানি যে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড, অর্থাৎ যেটা দিনাজপুরে অবস্থিত, দিনাজপুর ডিস্ট্রিক্টে, সেখানে সাধারণত প্রথমে বাংলাদেশে গ্রানাইট পাওয়া গেছিল। আচ্ছা, তারপর কি ছিল যে আমাদের মূলত ইনভায়রনমেন্টাল ইস্যুগুলো, অর্থাৎ একটা গ্রানাইট মাইনিং প্রসেসের মধ্যে আমাদের আসলে ইনভায়রনমেন্টাল কি কি প্রবলেম আসতে পারে এরকম 4টা প্রবলেমের কথা বলা হয়েছে। তো আমরা জানি যে আমাদের যখন একটা মাইনিং খনন করা হয়ে থাকে তখন এটা সাধারণত ভার্টিক্যালি খনন করা হয়ে থাকে এবং ভিতরে গিয়ে আবার হরিজন্টালি সুড়ঙ্গ করে ওখান থেকে আমাদের যে গ্রানাইট হোক অথবা কোল হোক এগুলো বের করা হয়ে থাকে। তো এইখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের সয়েলটা ধসে পড়ার সম্ভাবনা থাকে, ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। তো মাইনিং অ্যাক্টিভিটিস চলার কারণে এখানে যে আমাদের জায়গাটা থাকে, যে ল্যান্ডটা থাকে, এই ল্যান্ডটা আমাদের আসলে কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ল্যান্ডের স্টেবিলিটিটা কি হয়ে যায়, অনেকটা নষ্ট হয়ে যায়, এটা আমরা একটা বলতে পারি। তো ওয়াটার পলিউশন হয়ে থাকে কিভাবে, মাইনিং এর ক্ষেত্রে যে আমাদের এর আশেপাশে যে ওয়াটার বডিগুলো থাকে সেই সব ওয়াটার বডিতে সাধারণত মাইনিং এর বিভিন্ন ধরনের সেডিমেন্ট এবং কেমিক্যালগুলো মিক্সড হয়ে আমাদের এই ওয়াটারটাকে সাধারণত আমাদের পলিউশন করার সম্ভাবনা থাকে। এয়ার পলিউশন আমরা জানি যে যখন মাইনিং কাজ যেখানে করা হয়ে থাকে সেখানে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে এবং ফাইন পার্টিকেল থাকে। যে ডাস্ট এবং ফাইন পার্টিকেলগুলো আমাদের আসলে বায়ুকে দূষিত করে থাকে। আমরা জানি যে এই ফাইন পার্টিকেলের উপর মেজার করে বায়ুর নাম্বারিং, আমাদের যে বায়ুতে কীরকম ডাস্ট আছে সেটা একটা নাম্বারিং করা হয়, যেটা বিশেষ করে প্রতি সপ্তাহে আমরা দেখি যে আমাদের ঢাকাকে 1 থেকে 5-এর সিরিয়ালে রাখা হয় যে আমাদের বায়ু দূষণের দিক থেকে। এমনও কিছুদিন গেল, বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে ফেব্রুয়ারি মার্চে ঢাকার বায়ু, মার্চ এপ্রিলে মনে মনে হয় মার্চ এপ্রিলে ঢাকার বায়ু সবচেয়ে বেশি দূষিত ছিল।
তো মাইনিং এরিয়ার যে বায়ুটা থাকে ওটা অনেক বেশি দূষিত হয়ে থাকে। আর নয়েজ পলিউশনের কথা এখানে একটা বলা হয়েছে। নয়েজ পলিউশনটা কেন হয়? কারণ মাইনিং যে কাজ যেখানে করা হয় সেখানে হেভি মেশিনারিজগুলো ব্যবহার করা হয়ে থাকে। যে মেশিনারিগুলো থেকে প্রচুর বিকট আওয়াজ হয়, যে আওয়াজটা আসলে আমাদের যে ডেসিমেল, শোনার ডেসিমেল, স্বাভাবিক ডেসিমেল তার থেকে অনেক বেশি হয়ে যায় মাঝে মাঝে। তো আশেপাশে আসলে প্রচুর পরিমাণের পলিউশন থাকে। তো আমরা এই ধরনের 4টা পয়েন্ট আমরা আহ, লিখতে পারলেই হয়তো ওই প্রশ্নের অ্যান্সার সুন্দর হইতো। এইবার আমরা চলে আসি হচ্ছে আমাদের কিউ এর এ, যেটা 2 নাম্বার প্রশ্নের এ যেটা ছিল, এটা মূলত ছিল একটা কি আমাদের একটা পাম্পের ইফিসিয়েন্সি বের করার কথা বলা হয়েছিল, যে বলছিল যে এই পাম্পটা আসলে আমাদের যে ট্যাঙ্ক লেভেল থেকে হচ্ছে আমাদের 20 মিটার উপরে পানিটাকে উঠাবে। ডিসচার্জ দেওয়া ছিল 10 লিটার/সেকেন্ড, আর হেডলেস দেওয়া ছিল হচ্ছে আমাদের 4 মিটার। তো বলছে আমাদের আলাদাভাবে বের করতে বলছিল যে কতটুকু করে ইনপুট পাওয়ার দিতে হবে পাম্পে এবং মোটরে। এবং হচ্ছে এদের ইফিসিয়েন্সি গুলো, পাম্পের এবং মোটরের ইফিসিয়েন্সি দেওয়া ছিল, পাম্পের দেওয়া ছিল 70%, আর আমাদের মোটরের দেওয়া ছিল 90% ইফিসিয়েন্সি ছিল। তো এই অঙ্কটা আমরা করব। এর পাশাপাশি আমি একটা চিত্র এঁকে রাখছি, এই চিত্র সাপেক্ষে আমরা এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করব, তাহলে মনে হয় আমাদের কাছে বেশি সহজ হবে বোঝা আর কি। তো ধরেন যে আমাদের এইটা হচ্ছে সেই যে পাইপটা আছে যার মধ্যে পানিটাকে লিফট করবে সে। এই 20 মিটার পাইপ দিয়ে পানি উঠতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে, সেখানে আমাদের 4 মিটারের হেড লস হচ্ছে। তার মানে আমি এখানে যে পাম্পটা বসাবো, সেই পাম্পটা 20 মিটারের জন্যই যদি আমি ওই ক্যাপাসিটির একটা পাম্প নেই, তাহলে পানিটা কখনো 20 মিটারে উঠবে না, কারণ প্রতি ক্ষেত্রে 4 মিটার করে হেড লস হচ্ছে। তার মানে আমি 20 মিটার লিফট করার জন্য ওইরকম পাম্প যদি বাজার থেকে আনি, তাহলে এই পাম্পটা আসলে তুলতে পারবে হচ্ছে 16 মিটার, বাকি 4 মিটার তুলবে না। তার মানে আমি যদি এই পানিটাকে আসলেই 20 মিটার তুলতে চাই, তাহলে আমাকে এই পাম্পটা এমন একটা পাওয়ারে নিতে হবে যাতে পাম্পটার ক্ষমতা থাকে 24 মিটার লিফট করার মতো, অর্থাৎ 24 মিটার উপরে পানিটা তুলতে পারে যেন এরকম কোনো একটা পাম্প আমাদের চয়েস করতে হবে। তো এখন এই 24টা কিভাবে আসলো আমি সেটা বললামই, যে আমাদের লিফট করতে হবে কত, আমাদের 20 মিটার, আর হেডলস দেওয়া ছিল প্রশ্নের মধ্যে 4 মিটার। আর আমাদের দেখেন এইটা হচ্ছে আমাদের প্রথমে যেটা দেওয়া সেটা হচ্ছে মূলত পাম্প, যার ইফিসিয়েন্সি দেওয়া আছে কত আমাদের 70%। তো আমরা যেটা জানি যে আমাদের যে কোনো পাম্পের পাওয়ার সমান সমান আমরা জানি হচ্ছে মূলত গামা ডাব্লু কিউ ইন্টু এইচ। আচ্ছা, এইখানে যে সূত্রটা আমি লিখলাম গামা ডাব্লিউ কিউ ইন্টু এইচ, এটা হচ্ছে মূলত আউটপুট, অর্থাৎ আমি এখানে কতটুকু কাজ আমার ফাইনালি হচ্ছে সেটা আউটপুট। এখন আমার দরকার হচ্ছে বলছে ইনপুট, মানে আমি এইখানে কতটুকু দিলাম, অর্থাৎ সোর্সে আমাদের এই পাম্পের আগে কতটুকু এনার্জি আসছে সেটা হচ্ছে মূলত আমাদের ইনপুট। তাহলে আমরা জানি যে যে কোনো একটা আউটপুটকে যদি ইনপুটে রূপান্তরিত করতে হয়, তাহলে সবসময় তার ইফিসিয়েন্সি দিয়ে কি করতে হয়, আমাদের ভাগ করে দিতে হয়। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পাম্পের ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। তো আমাদের এখানে পানির ইউনিটের আমাদের জানাই আছে যে 9810 নিউটন পার ঘনমিটার, আর কিউ দেওয়া ছিল আমাদের মূলত হচ্ছে 10 লিটার, যেটাকে আমরা যদি ঘনমিটার/সেকেন্ডে করি তাহলে এখানে 10⁻³ চলে আসে একটা। তারপর চলে আসে আমাদের হাইট, টোটাল হাইট লিফটিং হাইট ছিল 24, এটা আমরা এখানে বসাই দেবো। তো পরে আমরা দেখি এই পাম্পের যেটা আউটপুট, ইনপুট, এটা হচ্ছে কিন্তু এই মোটরের আউটপুট। অর্থাৎ আমি পাম্প থেকে যেটা পাম্পে পানি পাওয়ার জন্য 24 মিটার ওঠানোর জন্য যে আমরা ইনপুট দিব, সেটা অবশ্যই মোটরের কি হবে, আমাদের আউটপুট হবে। এটা 90% ছিল প্রশ্নের মধ্যে, 90%। তো আমাদের তাহলে এখন এইখানে যে আউটপুটটা পাবো, অর্থাৎ এখান থেকে পাম্পের যে আউটপুটটা পাবো, সেই আউটপুট ইনপুটটা যেটা পাবো, সরি, পাম্পের যে ইনপুটটা পাবো সেই ইনপুটটা হয়ে যাবে কি মোটরের আমাদের আউটপুট। তাহলে মোটরের আউটপুট থেকে যদি আমি মোটরের ইনপুট বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই পাম্পের যে আমি আউটপুট ইনপুট পাইলাম, অর্থাৎ পিপি যেটা পাইলাম আমরা, এটাকে যদি আমরা পাম্প মোটরের ইফিসিয়েন্সি যেটা আছে এটা দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের এই মোটরের আউটপুট ইনপুট কতটুকু সেটা আমাদের চলে আসবে। তো আমরা এখন আমাদের স্লাইডে যে সলিউশনটা আছে এটা একটু দেখি। সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের প্রথমে এই যে আমাদের রোজি মানে কিন্তু হচ্ছে গামা ডাব্লু। তো আমরা এখানে রো এর মান বসাইছি 1000 পানির ইউনিট ওয়েট, জি হচ্ছে 9.81, আর যেটা বললাম একটু আগে যে আমরা এটাকে মূলত চাচ্ছি হচ্ছে মিটার পার ঘনমিটার/সেকেন্ড করার জন্য, এই যেটা ঘনমিটার/সেকেন্ড করা হয়েছে এখানে। আর টোটাল লিফটিং হাইট হচ্ছে আমাদের 24 মিটার, আর এটা ইফিসিয়েন্সি অর্থাৎ পাম্পের ইফিসিয়েন্সি যেটা একটু আগে দেখলাম পাম্পের, আমি আগেই বলছি এই অংশটুকু হচ্ছে মূলত আমাদের আউটপুট। আমি যখন এই ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিব তখন এই পাম্পের কি চলে আসবে, আমাদের ইনপুট চলে আসবে। তো
তো ভাগ করলে আমাদের পাম্পের ইউনিট চলে আসলো, ইনপুট চলে আসলো হচ্ছে 3363.43 ওয়াট। এটাকে আপনারা চাইলে ওয়াটেও রাখতে পারেন, চাইলে কিলো ওয়াটও 1000 দিয়ে ভাগ করে কিলো ওয়াটও রাখতে পারেন। এখন চলে আসেন ওইখানে চিত্রতে যেটা দেখলাম, আমাদের পাম্পের ইনপুট যেটা ছিল এটা হচ্ছে মোটরের আউটপুট। তাহলে এখন আমি যদি এই মোটরের আউটপুটটাকে মোটরের ইনপুটে রূপান্তরিত করতে চাই, তাহলে এই মোটরের যে ইফিসিয়েন্সি আছে সেই ইফিসিয়েন্সি দিয়ে কি করতে হবে, আমাকে আবার ভাগ করে দিতে হবে। সেটাই আমি করছি, যে মোটরের ইফিসিয়েন্সি কত ছিল আমাদের, এই মোটরের ইফিসিয়েন্সি ছিল হচ্ছে আমাদের 90%, 10% লস করে তার ভাগ করে দিলে আমাদের কত, 3737.14 ওয়াট আসতেছে। এটা হচ্ছে মূলত আমাদের এই মোটরের আউট ইনপুট। তাহলে আমাদের এখানে এই দুইটা প্রশ্নের মধ্যে এই দুইটা জিনিসের চাইছিল, একটা হচ্ছে কি আমাদের পাম্পের আউট ইনপুট কত দিতে হবে এবং মোটরের ইনপুট কত দিতে হবে। এইটা হচ্ছে এই প্রশ্নের সলিউশন। তারপরে চলে আসি, আমাদের এখানে যে প্রশ্নটা ছিল সেটা ছিল মূলত হচ্ছে আমাদের একটা রিভারের ওয়াইড দেওয়া ছিল হচ্ছে 50 মিটার, ডিসচার্জ দেওয়া ছিল 200 ঘনমিটার পার সেকেন্ড, ডেপথ আপস্ট্রিম ডেপথ ছিল হচ্ছে 4 মিটার। আর বলছে একটা ব্রিজকে আমরা হচ্ছে নির্মাণ করতে চাইলে আমাদের আসলে এর ওয়াইডটা কতটুকু ছোট করতে হবে সেটা আমাদের বের করতে বলছিল। এখানে প্রশ্নটা মনে হয় একটু ইনকমপ্লিট আছে, যে আমাদের কতটুকু রিডিউস করতে হবে আর কি আমাদের এই ওয়াইডটাকে। অর্থাৎ আমরা এটা চিত্র আকারে বুঝি, আগে প্রশ্নটা বুঝি কি ছিল আসলে। আমাদের বলছে একটা ব্রিজের দৈর্ঘ্যটাকে যদি আমি কমাতে চাই, তাহলে এর ওয়াইডটাকে আমাকে আসলে কিছুটা রিডাকশন করে নিয়ে আসতে হবে, কতটুকু আমরা এখানে দিতে পারবো, অর্থাৎ কতটুকু ওয়াইড আমরা দিতে পারবো যাতে আপস্ট্রিমের পানি প্রবাহের মধ্যে কোনো প্রভাব না পড়ে। সেই জন্য আমাদের এরকম প্রশ্নটা ছিল। তো আমরা এটা আগে একটু একটা চিত্রের মাধ্যমে দেখে তারপর আমরা এটা নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। তো মূলত এই অংশটুকু আমাদের আলোচনা হচ্ছে কন্ট্রোল, ট্রানজিশন অ্যান্ড হচ্ছে ফ্লো মেজারমেন্টের একটা চ্যাপ্টার আছে। এই ট্রানজিশন এন্ড ফ্লো মেজারমেন্টের যে চ্যাপ্টার আছে এখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছিল। এটা এই ধরনের প্রশ্ন পানি উন্নয়ন বোর্ডেও ছিল, আবার এখানে দিছে, প্রায় সিমিলার বলা হয়। তো আমরা সাধারণত ট্রানজিশন করি হচ্ছে আমাদের একটা চ্যানেলকে দুইভাবে করে থাকি। একটা হচ্ছে কি চ্যানেলের বেড লেভেলটা আমরা রাইজ করি, আর 2 নাম্বার যেটা আমরা করি চ্যানেলের ওয়াইডটা আমরা কমাই দিই। বেড লেভেল রাইজ করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, ধরেন যে আপনার যে নির্গমনটা আছে সেটা সাব ক্রিটিক্যাল আছে, এটাকে আপনি সুপার ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল ফ্লোতে নিয়ে যেতে চান এবং ডিসচার্জটা ভ্যালোসিটিটা বাড়াতে চান। তো এইসব ক্ষেত্রে আমাদের মূলত এই বেড লেভেলগুলো আসলে চেঞ্জ করা হয়ে থাকে। এই বেড লেভেলটা, যেমন এটা হচ্ছে কি আমাদের মূলত, এটা হচ্ছে আমাদের রিভার বেডটা এরকম ছিল, সোজা চলে যাচ্ছিল, কিন্তু আমার এখানে একটু ভ্যালোসিটি বাড়ানোর জন্য আমরা কি করলাম, এই বেড লেভেলটাকে একটু রাইজ করে দিই। তো এখানে হয়তো আমাদের যে ফ্লোটা আছে ক্রিটিক্যাল হতে পারে অথবা সুপার ক্রিটিক্যালও হতে পারে। এইটা একটা উদ্দেশ্য, নির্গমনের পরিমাণটা অর্থাৎ যে ভ্যালোসিটি আছে সেটা বাড়ানোর জন্য। নির্গমন তো সেম থাকবে। 2 নাম্বার যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, আমরা আরেকটা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সাইড থেকে দুই সাইডকে চাপাই দিতে পারি। তার মানে এটা খেয়াল করতে হবে, এটা কিন্তু আমরা দেখতেছি হচ্ছে সেকশন, অর্থাৎ সাইড থেকে একটা রিভারে আমাদের পানিটা এইভাবে প্রবাহিত হচ্ছিল, সেটাকে আমরা কি করলাম, জাস্ট হচ্ছে এইখান থেকে একটু রাইজ করে দিলাম। আর 2 নাম্বার যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে মূলত আমাদের এই সাইডটাকেই চাপাই দিছি। অর্থাৎ এখন এটা কিন্তু আমরা উপর থেকে প্ল্যান দেখলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এটা উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের রিভার ওয়াইড এটা ছিল, এটা ধরেন যে আমাদের বড় বি ছিল, আমি পরে কি করলাম, ওয়াইডটাকে কমাই ছোট বি করে দিলাম। তো এই দুইভাবে আমরা আসলে ট্রানজিশনের কাজটা করে থাকি, অর্থাৎ আমরা হচ্ছে সাব ক্রিটিক্যালকে ক্রিটিক্যাল বা সুপার ক্রিটিক্যাল করে আমরা এই ভ্যালোসিটিটা বাড়াতে পারি, যাতে আমাদের সিল্টিংটা না হয়, সেডিমেন্টেশন যেন আমাদের বেশি না পড়ে, এই যে থিতায় না পড়ে আমাদের, সেই জন্য আমরা মূলত এই কাজগুলো করে থাকি। তো এখন আমরা দেখি আসলে এটা কিভাবে সলিউশন করব। তার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমি এখানে একটা ফর্মুলা স্বরূপ লিখছি, যে আমাদের যখন আমরা চ্যানেলের বেড লেভেলটাকে আমরা চেঞ্জ করব, তখন আমাদের এই আপ স্ট্রিমের যে এনার্জিটা থাকবে, এনার্জি গ্রেডিয়েন্ট লাইনের যে সমীকরণটা আছে আমরা ওখান থেকে যদি জানি, যে আমাদের আপ স্ট্রিমের যে এনার্জিটা থাকবে সেই এনার্জিটা হবে কি, আমি এইখানে কতটুকু রাইজ করলাম সেইটা, পাশাপাশি হচ্ছে আমাদের ডাউন স্ট্রিমে যে এনার্জিটা আছে এই দুটার যোগফল। তো আমরা আসলে ডাউন স্ট্রিমে কতটুকু রাইজ করতে পারবো সেটা ডিপেন্ড করা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এনার্জির উপরে। অর্থাৎ ক্রিটিক্যাল, যখন আমাদের ডাউন স্ট্রিমের এনার্জিটা ক্রিটিক্যাল এনার্জি হয়ে যাবে, তখনই আমরা এই ততদূর পর্যন্ত আমরা জেটটাকে রাইজ করবো। অর্থাৎ জেটটাকে এমনভাবে রাইজ করতে পারবো, যখনই ফ্লোটা ক্রিটিক্যাল হয়ে যাবে তারপর আমরা রাইজ করতে পারবো না। এখন তারপরে যদি আমি রাইজ করতে চাই, তখন আর আমার ডাউন স্ট্রিমে কিছু করার থাকবে না, তখন আমাকে কি করতে হবে, আউট স্ট্রিমের যে ওয়াটার ফ্লোটা আছে এই লেভেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এইটা ছিল মূলত হচ্ছে আমাদের যদি বেড লেভেল চেঞ্জ করি। তারপরে আমরা চলে আসি যে চ্যানেলের ওয়াইড যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে ব্যাপারটা, যে চ্যানেলের ওয়াইড চেঞ্জ করার কারণে আমাদের আসলে মূলত এনার্জির কোনো পরিবর্তন হয় না,
এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে কোনো একটা ভিডিও আপনাদেরকে দিব, আসলে এনার্জি ডায়াগ্রামগুলো সহ, যে আসলে কেন চেঞ্জ হয় না এই বিষয়গুলো আপনার গ্রুপে খেয়াল করে রাখলেই আপনারা কোনো এক সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যখন আমরা বেড লেভেলটা ওয়াইডটা চেঞ্জ করি তখন সাধারণত আমাদের এই তিন ক্ষেত্রে, অর্থাৎ এইখানে যে এনার্জি আমরা গ্রাফ দেখলে বুঝতে পারবো, এখানে যে এনার্জি আপনি যে কোনো সেকশনে এনার্জি নেন না কেন সব জায়গায় এনার্জিগুলো সমান হয়ে থাকে। তো আমাদের আসলে আসছিল যে ওয়াইড কতটুকু মিনিমাম রাখতে পারবো, এই প্রশ্নটা আসছিল। তো আমরা জানি যে যে কোনো একটা সেকশনের ক্রিটিক্যাল এনার্জি হচ্ছে তার হচ্ছে ক্রিটিক্যাল হাইট যেটা আছে, ক্রিটিক্যাল হাইটের 1.5 গুণ। তো আমাদের যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল ছিল, ওই জন্য আমি এই রেক্টেঙ্গুলার চ্যানেল যে ক্রিটিক্যাল হাইট, যেটা ক্রিটিক্যাল হাইট বের করার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে লিখে রাখছি। এখন আমরা এই প্রবলেমের সলিউশনটা দেখি, তাহলে আমাদের হয়তো বুঝতে আরো ইজি হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে বলছে কতটুকু কমানো যাবে। তো আমাদের এখানে রিভারের এরিয়া আমরা বের করতে পারবো কিভাবে, এর ওয়াইড দেওয়া আছে এবং কি দেওয়া আছে হচ্ছে আমাদের ডেপটাও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এরিয়া বের করলাম। তো আমাদের ডিসচার্জ দেওয়া ছিল, আমি যদি এই ডিসচার্জ অর্থাৎ কিউকে ভি দ্বারা ভাগ করে এ দ্বারা ভাগ করে দিই তাহলে এটার ভ্যালোসিটি পাওয়া যাচ্ছে 1 মিটার/সেকেন্ড। এখন আসি আমাদের এনার্জি এট আপ স্ট্রিম, কারণ আমি আগেই বলছিলাম যখন আমি হচ্ছে ওয়াইডটাকে চেঞ্জ করব তখন সব জায়গার সব পোর্শনের এনার্জিগুলো সমান হবে। এটা আমরা গ্রাফের মাধ্যমে ইনশাল্লাহ পরে কোনো একটা ভিডিওতে দেখতে পাবো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের এখানে মূলত আমাদের যেটা দরকার যে কতটুকু ম্যাক্সিমাম কতটুকু করতে করতে পারবো, ওয়াইড রাখতে পারবো, বা মিনিমাম কতটুকু ওয়াইড রাখতে পারবো, এরকম প্রশ্নটার মধ্যে চাইছিল। তাহলে আমাকে আগে জানতে হবে যে আসলে আমাদের আপ স্ট্রিমে কতটুকু এনার্জি আছে, সেই এনার্জির এক্সপেক্টে মূলত আমাদের এটা বের করতে হবে। তো আমি আপ স্ট্রিম এনার্জিটা বের করলাম, সেটা হচ্ছে কি এইচ প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2g। তো এইচ হচ্ছে কি মূলত আমাদের আপ স্ট্রিমে যে ডেপটা দেওয়া ছিল, আপ স্ট্রিমে যে ডেপ ছিল, ওয়াটার ডেপ দেওয়া ছিল আমাদের 4 মিটার। তো আপ স্ট্রিমের ডেপটা আমি নিয়ে নিলাম, ভি ভ্যালোসিটি আমরা এখানে বের করছি, আর এটা বসাই দিলে আমাদের আপ স্ট্রিমে যে ডেপটা এই এনার্জিটা আসছে সেইটা হচ্ছে এই এনার্জিটা। আর যেহেতু সবগুলো এনার্জি আমাদের ওয়াইডটাকে কমাই দিলে সমান হয়, তাহলে আমরা এখানে এইটা সমান ইসিও লিখতে পারবো। এখন আমরা এই যে ইসি যে ফর্মুলাটা করলাম, যে যে কোনো একটা চ্যানেলের যে আমাদের ক্রিটিক্যাল এনার্জি সেটা হচ্ছে ক্রিটিক্যাল হাইটের 1.5 গুণ, এটা প্রমাণও আছে। এটা ওই যেদিন ওই ভিডিওটা বানানো হবে সেখানে দেখানো হবে। তো জাস্ট আমরা ওই ফর্মুলাটা এখানে আনি বসাই দিলাম, বসাই দিয়ে আমরা এনার্জি বসাই দিলাম। কিউ আমাদের জানা আছে, এটাও আমাদের জানা আছে, তাহলে আমাদের বি মিনিমাম অর্থাৎ কতটুকু আমি রাখতে পারবো সেটা আমাদের বের করতে বলছে। ক্যালকুলেট করলে আমাদের চলে আসতেছে 14.39। অর্থাৎ আমি যদি আপ স্ট্রিমের যে এনার্জিটা আছে ওইটাকে যদি কোনো ধরনের প্রভাবিত না করতে চাই, তাহলে আমি এর থেকে বেশি আর ওই চ্যানেলের ওয়াইডটা মানে এর থেকে কম আর রাখতে পারবো না। এইটা আমাকে মিনিমাম, অর্থাৎ 14.39 আমাকে রাখতে হবে। এর থেকে বেশি রাখলে কোনো সমস্যা নাই, ধরেন যে আপনি 15 রাখলেন, এতেও কোনো সমস্যা নাই। কিন্তু 14.39 যেটা আসছে এর নিচে রাখা কোনোভাবেই সম্ভব না। তারপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের 3-এর যে এ নাম্বার প্রশ্ন আছে সেটার সলিউশন নিয়ে আমরা একটু কথা বলি। এটা মূলত 100 মিটারের একটা ইমব্যাকমেন্ট দেওয়া ছিল, যেটা হচ্ছে মূলত আমাদের ফর্মেশন লেভেলের যে আরএল ছিল সেটা 18.50 দেওয়া ছিল, এবং টপ ওয়াইড দেওয়া ছিল 6 মিটার। স্লোপ যেটা হরিজেন্টাল ভার্টিক্যাল স্লোপের যে মানটা দেওয়া ছিল 2:1 দেওয়া ছিল আমাদের। এবং যেটা বের করতে বলছে যে এখানে কতটুকু আর্ট ওয়ার্ক করা যাবে, অর্থাৎ মাটি খননের কাজ করা যাবে, মাটি ভরাটের কাজ কতটুকু করতে হবে, সেটা আমাদের ট্রাপিজয়েডাল যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা দিয়ে বের করতে বলছিল আমাদের। যে আরএল গুলো নেওয়া হয়েছিল, এখানে আরএল গুলো হচ্ছে প্রতি 10 মিটার পর পর আমাদের নেওয়া হয়েছে, এই মানগুলো এখানে দেওয়া আছে। তো এই বিষয়টা আমরা একটা চিত্র আকারে যদি আগে দেখার চেষ্টা করি, সাপোজ ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা ডেটাম লাইন, এটা সাপেক্ষে আমি মাপতেছি। তো বর্তমান আমার যে সয়েলটার লেভেলটা আছে, ধরেন যে এরকম টাইপের কিছু একটা আছে। সাপোজ এখানে এটা দেওয়া আছে 17.68, এটা 17.68। আবার এইখানকার যে আরএলটা এখন আমি পাচ্ছি সেটা 17.70। আবার এইখানে যদি আমি চিন্তা করি, এখানকার আরএল যেটা পাচ্ছি আমি হচ্ছে 16.46। আগে বলে রাখা ভালো, আসলে আমরা যতটুকু আমাদের ডাটা মনে ছিল ততটুকুই আমরা এখানে দিছি। যদি কোনো ডাটা এখানে মনে হচ্ছে যে আপনাদের লেখা ভুল হয়েছে, তো অবশ্যই রুলস বা অঙ্কটা ঠিক এইভাবেই করতে হবে। জাস্ট আপনারা ওই ডাটাটা কারেকশন করে সলিউশন করে রাখতে পারেন। তারপরে দেখেন আমাদের এখানে যেটা বলছে, এখানে ফরমেশন লেভেলের আরএল, অর্থাৎ আমি যে লেভেলে আসলে ইমপ্যাক্টমেন্টটা তৈরি করতে যাচ্ছি সেটা আরএল দেওয়া আছে। সেটা আরএল কত বলছে আমাদের, টোটালি সেটা আরএল বলে দিচ্ছে 18.5।
18.5, তার মানে এটার আরএল হচ্ছে 18.5। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি যে মাটি কাটার এখানে কোনো সুযোগ নেই। কি করতে হবে? মাটি ভরাইতে হবে। এখানে কি এতটুকু ডেপথের মাটি ভরাইতে হবে, এখানে হচ্ছে আমাদের যে এইটুকু ডেপথের মাটি ভরাইতে হবে, এখানে এই ডেপথের মাটি ভরাইতে হবে। তাহলে আমাদের কি করা যাবে, এই যে আমাদের যে রিকোয়ার যে লেভেলটা আছে, যে লেভেলে আমি হচ্ছে রাস্তাটা তৈরি করতে যাচ্ছি, সেই লেভেলে যে মাটির কাজের পরিমাণ, সেই কাজের পরিমাণটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখন এই হাইটটা আসলে কিভাবে বের করবো? এই হাইটটা বের করার নিয়ম কি? আমাদের এখান থেকে এটা টোটাল হাইটটা আছে 18.5, সেখান থেকে আমি 17.68 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার এই হাইটটা চলে আসতেছে। সিমিলারলি আমাদের এটা তো 18.5, সেখান থেকে আমি 17.70 যদি বাদ দিই, তাহলে আমার এই হাইট চলে আসবে। এখানেও সেম, এটা 18.50, সেখান থেকে যদি 16.46 আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই হাইট চলে আসবে। যে কাজটা আসলে আমাদের এখানে করা হয়েছে, যে আমাদের ফরমেশন লেভেলে আরএল এটা দেওয়া আছে, আর আমরা ইমব্যাকমেন্টটা যে আরএল এ তৈরি করবো, মানে এখন বর্তমান যে কন্ডিশনে আছে সেটা আরএল প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমরা এইটা থেকে আসলে এটা বাদ দিছি। বাদ দিলে আমাদের এখানে কত ডেপথে আমাদের মাটি ভরাইতে হবে, কতটুকু হাইটের মাটি আমাদের ভরাইতে হবে, সেই হাইটগুলো আমাদের এখানে চলে আসছে। তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের এরিয়া। এরিয়া বের করার সূত্রটা আমরা যেটা বলে দিছে যে আমাদের এটা একটা হচ্ছে স্লোপ আকারে, মানে সাইড স্লোপ যদি দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা একটা ট্রাফিজিয়াটাল আকৃতি একটা ইমব্যাকমেন্ট হবে। সাইড স্লোপ দেওয়া থাকলে এটা আপনারা জানেনই যে ট্রাফিজিয়াটাল আকৃতি একটা ইমব্যাকমেন্ট হবে। তো ওই অনুসারে ট্রাফিজিয়াটাল আকৃতি ইমব্যাকমেন্টের সূত্র এটা তো আপনাদের সবার মনে আছে। যদি মনে না থাকে, আমি কোনো এক সময় এগুলো নিয়ে আপনার সার্ভিং এর যে এই ধরনের ফর্মুলাগুলো কিভাবে আসে, এইগুলা নিয়ে একটা ডিটেলসে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপাতত মনে রাখতে হবে যে বিএস প্লাস এসএইচ স্কোয়ার, এই ফর্মুলায় যদি আমরা পেয়েছি, বি বলতে যে 6 মিটার এখানে দেওয়াই ছিল, আমাদের এখানকার এটা 6 মিটার দেওয়া ছিল। এইচ কত দেওয়া আছে আমাদের, এই যে এইচ হচ্ছে কতটুকু ডেপথে আমি করবো, এটা হচ্ছে আমাদের এইচ, আর এস হচ্ছে সাইড স্লোপ। যদি আমরা বসাই দিই, তাহলে প্রত্যেকটার এরিয়া আমাদের এখান থেকে চলে আসতেছে। এখন আমাদের দরকার হচ্ছে ট্রাপিজয়েডাল রুলসে আমাদের এটার ভলিউমটা বের করা, কতটুকু আমি মাটি খননের কাজ করব। তো এই সূত্রটা আপনাদের সকলেরই পরিচিত, ট্রাপিজয়েডাল রুলসের সাপেক্ষে কিভাবে মাটি খননের কাজ করা হয়, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, খুবই সহজভাবে এটা প্রমাণ করা যায়। অনেক জায়গায় আবার এই দুইটা ফ্রি রেখে এগুলো সামনে টু দিছে, তো সেম জিনিস, হ্যাঁ দুইটাই একই জিনিস। আপনি যদি আসলে টুটা কমন নিয়ে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের এই সবগুলোর সাথে একটা করে টু গুণ হবে। যে যেভাবে পড়ছেন সেভাবে করলে হলো, এটা নিয়ে তেমন কোনো মানে ভাবার দরকার নেই যে আমি তো একরকম সূত্র পড়ছিলাম, এখানে আরেক রকম সূত্র লাগা। আপনার সূত্র দিয়ে করলেও আসলে সেম জিনিসটাই আসবে। তো এখন আমরা খেয়াল করি, জাস্ট আমরা এ ওয়ান বলতে হচ্ছে প্রথমে যে ডাটাটা পাইছি সেটা, এ এন হচ্ছে সর্বশেষ যে ডাটা পাইছি সেটা, আর মাঝখানে সবগুলো হচ্ছে কি আমাদের যোগফল, ইনটু হচ্ছে আমাদের কি হচ্ছে কত মিটার পর পর আমরা হচ্ছে আমাদের আরএল গুলো এখানে দেওয়া আছে সেটা গুণ করলেই আমাদের এখানে টোটাল 21 অর্থাৎ 2179.2 ঘনমিটার আর্থ ওয়ার্কের কাজ করতে হবে। তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের এই একটা অঙ্ক, এটা আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর একটা অঙ্ক, যে বলা হয়েছিল একটা কোল মাইনিং কোম্পানিতে একটা রোড কনস্ট্রাকশন করতে যাচ্ছে, যেটার হচ্ছে আমাদের ফ্লোয়িং ডাটাগুলো নিজে প্রথম 5 বছরের জন্য আমাদের ডাটাগুলো দেওয়া আছে। ফার্স্ট 5 ইয়ার হবে এখানে, ফার্স্ট সার্ভিস 5 ইয়ারের জন্য, এবং প্রথম 5 বছরের জন্য আমাদের গ্রোথ রেট দেওয়া ছিল, এবং বলছিল কি পরবর্তী যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে রিমেন আনচেঞ্জ, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিটারমাইন দা ইএসএল অর্থাৎ ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডের মানটা বের করতে বলছে আসলে 20 বছরের জন্য কত। তো এখানে আসলে যে প্রবলেমটা, আসলে আমরা ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড কি সেটাই আসলে আমাদের অনেকের বুঝতে কষ্ট হয়। আমি এইটা একটু আইডিয়া দিয়ে অঙ্কটা আসলে আমরা কোথা থেকে নিছি বা কিভাবে করব সেটা আমরা আলোচনা করতেছি। সেজন্য আমরা আবার আমাদের যে পূর্বের স্লাইডটা আছে সেটাতে একটু যাই। তো ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডটা আমরা প্রথমে এখানে বোঝার চেষ্টা করব আসলে এটাকে কি বোঝাচ্ছে আসলে। তো আমরা এখানে খেয়াল করলেই দেখতে পারি আর কি, যে আসলে আমরা আগে এখানে একটা চিত্র দেখি। মূলত স্ট্যান্ডার্ড এক্সেল লোড বলতে আসলে কি বোঝায়, মানে মূলত যেমন ধরেন আমরা প্যাসেঞ্জার কার ইউনিটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করে থাকি, যে আমরা একটা কারকে আদর্শ হিসেবে ধরি, এবং ওই কারটার আহ, সমতুল্য কত, একটা গাড়ি গেলে আসলে কত গুণ বেশি যাচ্ছে বা কত গুণ কম যাচ্ছে বা কতটুকু জ্যাম করতেছে, সেটা যেভাবে আমরা কনসিডার করি, এই স্ট্যান্ডার্ড এক্সেল লোডটা ঠিক সেম একটা জিনিস। সেটা হচ্ছে আমরা যেমন হচ্ছে আমরা আরেকটু ভালো করে এই জিনিসটা বুঝতে পারি। সাপোজ ধরেন যে আমার এইখানে কিছু পরিমাণে আটা আছে, এখন এই আটাটা কিভাবে কতটুকু আছে আমরা সেটা আসলে কিভাবে বুঝি। সাপোজ ধরেন যে আমরা একটা পাল্লার মধ্যে তুলি, আর অপর সাইডে কি করি আমরা
আসলে এরকম করে আমরা ওজন দিতে থাকি বা ভর দিতে থাকি, 1 কেজি ওজনের ভর দিতে থাকি। তো এখন আসেন, ধরেন যে এখানে 10টা 1 কেজি দেওয়ার ফলে এই আটাটার ওয়েট পাওয়া গেল। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে আমাদের আসলে স্ট্যান্ডার্ড ইউনিট কি ছিল, আমাদের 1 কেজি। এরকম 1 কেজি কয়টা দিছি আমরা, 10টা দিছি। 10টা দেওয়ার ফলে আমাদের আসলে মূলত কি হলো, এই আটাটা আসলে কতটুকু মানে ওই পাল্লার উপর ইম্প্যাক্ট ফেলতেছে সেটা আমরা পাচ্ছি। অর্থাৎ 10টা 1 কেজি ওই পাল্লাতে রাখলে যে পরিমাণের ইম্প্যাক্ট আসতো, ওই আটাটা একাই বসার কারণে ওই পরিমাণের ইম্প্যাক্ট ওখানে দিচ্ছে। সিমিলারলি আমাদের এই স্ট্যান্ডার্ড এক্সেল লোড যেটা আছে, সেই লোডটাও মূলত আমাদের ওই এমন কিছু একটা জিনিস বোঝাচ্ছে যে আমরা এখানে আসলে স্ট্যান্ডার্ড হিসাবে সিঙ্গেল এক্সেল ডাবল টায়ার বা ডাবল হুইল বলতে পারেন, এরকম একটা জিনিসকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেছি, যার সেটা যদি রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার উপর যে ইম্প্যাক্টটা বা যে লোডটা দিবে সেটা হচ্ছে 8.2 টন। আমি যদি কিলোনিউটনে দেখি তাহলে সেটা হচ্ছে 80 কিলোনিউটন, এবং যদি আমি পাউন্ডে দেখি সেটা হচ্ছে 18,000 পাউন্ড অথবা 18 কে বা কিপস। তাহলে আমরা এইটাকে মূলত স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেই, এইটার সাপেক্ষে কম্পেয়ার করি আসলে আমাদের আসলে ওই রোডে কতটুকু ইম্প্যাক্ট আসবে যদি আমাদের এই সিঙ্গেল এক্সেল ডাবল হুইলের যে গাড়িগুলো আছে তার তুলনায়। তো আমরা এখানে একটু খেয়াল করলে, একটা এক্সাম্পল খেয়াল করলে আমরা হয়তো বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাব। তো সাপোজ ধরেন যে আমাদের এখানে একটা এক্সেলের মান দেওয়া আছে 16.4 টন। তো আমরা যদি আমাদের 4 পাওয়ার এটা নিয়ে, আমি টোটালি এটা নিয়ে যেহেতু বুয়েট বরাবরই প্রশ্ন করতেছে, এটা যথেষ্ট চেষ্টা করব আমি আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার। এই ভিডিওটার পরপরই আমি প্রথমে এই ট্রাফিক যে আমাদের 4 পাওয়ার ল এবং আমাদের যে ইএসএল যেটা আছে, আমরা এটা আপনাদের ক্লিয়ার করা, আমি যতটুকু জানি ক্লিয়ার করার চেষ্টা করব। ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন। তো এখন জাস্ট বোঝার জন্য, আমরা আমাদের রাস্তা দিয়ে যে গাড়িটা যাচ্ছে সেটার টন কত দেওয়া আছে, 16.4 টন। তার মানে আমরা এখান থেকে 4 পাওয়ার নিয়ম অনুসারে জানি আমাদের যেটা যাচ্ছে তার ওয়েট, তার তার ওয়েটটাকে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ওয়েট দিয়ে ভাগ করব, যেটা রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমাদের আসলে কত যাচ্ছে, এটা 16.4, সেটাকে 8.2 দ্বারা ভাগ করলে এবং 4 পাওয়ার করলে আমাদের চলে আসছে 16। তার মানে আসলে কি বোঝাচ্ছে এখানে, চিত্রের মাধ্যমে বুঝি। তার মানে ওই গাড়িটা যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে ওই যে আমাদের যে স্ট্যান্ডার্ড লোডটা ছিল, কত ছিল আমাদের, একটা সিঙ্গেল এক্সেল ছিল, দুইটা 4টা চাকা বিশিষ্ট যেটা ছিল, সেটা 16 বার গেলে যে পরিমাণের ইম্প্যাক্ট রাস্তায় আসতো বা রাস্তার উপরে যে পরিমাণের প্রভাব পড়তো, ওই এইরকম একটা, অর্থাৎ 16.4 টনের একটা গাড়ি একবার গেলে ঠিক ওই পরিমাণের ইম্প্যাক্ট ওই রাস্তার মধ্যে আসবে। আমি আবারও রিপিট করি বিষয়টা, যে আমাদের এই 16.4 টনের একটা গাড়ি একটা রাস্তা দিয়ে যদি একবার যায়, তাহলে 8.2 টনের একটা গাড়ি 16 বার গেলে ওই রাস্তা দিয়ে যে পরিমাণের ইম্প্যাক্ট পড়তো, সেই ইম্প্যাক্টটা আসলে আমাদের রাস্তার উপরে পড়বে। ক্লিয়ার হওয়ার জন্য আমরা আসলে আরেকটু খেয়াল করব, সেটা হচ্ছে ধরেন যে এখন আমাদের যে বিএক্সএল এর একটা গাড়ি আছে, সেটা হচ্ছে কি মূলত 4.1 টনের, সেটা যদি আমরা 4 পাওয়ার করি তাহলে আমাদের আসতেছে 0.0625। তো এখন এটাকে 1 দিয়ে ভাগ করলে এটা চলে আসতেছে, এটা কিন্তু 16 চলে আসতেছে, বোঝার জন্য এটা করা। তো এখন খেয়াল করেন আমাদের এই যে যেটার ওয়েট কম, অর্থাৎ যেটা আমাদের কত আসলো, আমাদের যে 4 পাওয়ার এক্সেল লোড ফ্যাক্টর যেটা আসলো, এটা আমাদের যদি এই ওজনের গাড়িটা যদি ওই রাস্তা দিয়ে 16 বার যায়, তাহলে এই যে আমাদের সিঙ্গেল এক্সেল ডাবল হুইলের যে গাড়িটা আছে, একবার গেলে সম পরিমাণে ইম্প্যাক্ট হবে। তার মানে আমরা দুইটা জিনিস দিয়ে এটা বোঝার চেষ্টা করলাম। একটা হচ্ছে আমাদের হেভি ভেহিকেল গেলে আসলে রাস্তার উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে একটা স্ট্যান্ডার্ড হুইলের মাধ্যমে, আর যদি আমাদের কম ভেহিকেল যায় তাহলে কি পরিমাণে ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা এখান থেকে জানলাম। এটা মূলত সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, যেটা মূলত একটা রাস্তার উপরে কতটুকু ইম্প্যাক্ট আসতেছে বা ওই গাড়িটা রাস্তার উপরে গেলে কতবার কতটুকু ইম্প্যাক্ট আসবে, সেইটাই মূলত এখানে বোঝায়। তো এইটা বের করার জন্য এখানে কিছু ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলাটা আসলে আমরা আগে একটু দেখি, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আপনারা ভিডিওটা আমার ইউটিউব পেজে পেয়ে যাবেন। তো মূলত আমাদের এই ধরনের যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা মূলত আমাদের এই ধরনের একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো এই সূত্রের মধ্যে আসলে কি, সিঙ্গেল এই ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড বলতে এখানে এখানে যেটা ব্যবহার করা আছে 365। এখন প্রশ্ন আসতে পারে যে 365টা কি, আমাদের এইখানে এডিটা খেয়াল করেন, এডিটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। তার মানে এটাকে আমরা কি করি, এক বছরে যতগুলো গাড়ি গেছে, ধরেন 3000 গাড়ি গেছে, এই 3000 গাড়িকে আমরা কি করি মূলত 365 দ্বারা ভাগ করে আমরা হচ্ছে এএডিটি যেটা, এটা আমরা বের করি।
কিন্তু আমাদের তো এখানে যে গাড়িটা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে যাচ্ছে, যে 1 বছর 2 বছর 3 বছর। তার মানে আমার এই যে নিচে 365 আছে এটাকে কিন্তু কেটে দিতে হবে, ওই জন্য এখানে 365 আসতেছে। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা আমাদের এখানে একটা জিনিস ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্রোথ রেট, অর্থাৎ গাড়ি যে গাড়িগুলো আমাদের রাস্তার উপর দিয়ে যাবে, আজকে জয়টা গাড়ি যাচ্ছে, ইন ফিউচারে তো আমার ওই রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যাবে। সেটা আমরা আসলে মূলত একটা নির্দিষ্ট 5%, 6%, কিছু কিছু ক্ষেত্রে 10% গ্রোথ রেট ধরে আমরা মূলত একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এটা বের করি। আর এফডিটা হচ্ছে আমাদের ডিজাইন লেন ফ্যাক্টর, অর্থাৎ আমাদের এই ডিজাইন লেন ফ্যাক্টরটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে 45% ডিজাইন লেন ফ্যাক্টর বা হচ্ছে 50% ডিজাইন লেন ফ্যাক্টর। এটা নিয়ে আমরা ফিগার দিয়ে পরবর্তীতে আলোচনা করব, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে এটা বেশি আলোচনা করা যাচ্ছে না। এটা হচ্ছে নাম্বার অফ লেন, অর্থাৎ নাম্বার অফ এক্সেল, অর্থাৎ একটা গাড়িতে কয়টা এক্সেল আছে সেই এক্সেল সংখ্যাটা এখানে বোঝানো হয়ে থাকে। আর আমাদের এফ যে হচ্ছে এফইআই যেটা, সেটা হচ্ছে আমাদের লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ফর দ্য এক্সেল ক্যাটাগরিজ, অর্থাৎ যে গাড়িটা যাচ্ছে তার লোড ইকুইভ্যালেন্সি এক্সেল ফ্যাক্টর। তো এখন আসেন, এইখানে যে ব্যাপারটা আছে এই দুইটাকে মিলে আবার একটা টার্ম বলা হয় যেটাকে বলি হচ্ছে আমরা ট্রাক ফ্যাক্টর। এই দুইটাকে বলা হচ্ছে মূলত আমাদের ট্রাক ফ্যাক্টর। এই যে এইখানে আমি এই ট্রাক ফ্যাক্টরটা ব্যবহার করার চেষ্টা করছি, যে আমাদের যদি এই দুটা ইন্ডিভিজুয়ালি প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ট্রাক ফ্যাক্টরটা দেওয়া দেবে। ট্রাক ফ্যাক্টর মানেই কিন্তু হচ্ছে মূলত আমাদের এই যে এন আর হচ্ছে আমাদের এফ যে ইআই ছিল এই দুটার গুণফলকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ট্রাক ফ্যাক্টর। আর আমি আরেকটু বোঝানোর জন্য আমরা আরেকটু একটা স্লাইড দেখবো, এই স্লাইডটা দেখলে হয়তো বা আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন যে এইখানে একটা গাড়ি দেখানো হচ্ছে, এই যে এই একটা গাড়ি যদি আমরা খেয়াল করি, এই একটা গাড়ি যদি আমরা খেয়াল করি, এই গাড়িটা বলছে আমাদের গ্রস ওয়েট হচ্ছে 40 টন গাড়িটার। তো ট্রাইডাম মানে কি বোঝায়, মূলত হচ্ছে আমাদের যদি তিনটা অ্যাক্সেল পাশাপাশি থাকে তাহলে ট্রাইডাম বলে, যেমন এটা হচ্ছে ট্রাইডাম, এই যে তিনটা অ্যাক্সেল পাশাপাশি আছে। আর টেন্ডাম বলতে বোঝায় দুইটা অ্যাক্সেল যদি পাশাপাশি থাকে তাহলে সেটা বলে টেন্ডাম আর কি, আর সিঙ্গেল তো সিঙ্গেলই। তো এই যে 40 টন গাড়িটা আছে সেটা আসলে ট্রাইডাম, পিছনের চাকাতে চলে যাচ্ছে হচ্ছে 20 টন, মাঝের চাকাতে 16 টন এবং সামনে যে চাকাটা আছে সেটা 4 টন। তো এই ধরনের ধরেন যে আমাদের কয়টা গাড়ি যাচ্ছে, 120টা গাড়ি আমাদের ওই রোড দিয়ে যাচ্ছে আর কি। যদি যায় তাহলে আমাদের এখানে এক্সেল কাউন্ট যদি করি, তার মানে কি পিছনের চাকাও 120 বার যাবে, সামনের মাঝের চাকাটা 120 বার যাবে, এবং কি হচ্ছে আমাদের পিছনে যে চাকাটা আছে সেটাও 120 বার যাবে। তারপর এখানে আমাদের যেটা দেওয়া আছে আমাদের লাইফ ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর মনে হয় এটাকে বলা হয়, এটা আমাদের এখানে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে, কিন্তু মূলত এই তিনটাকে যদি আমরা যোগ করি আমাদের যে ট্র্যাক ফ্যাক্টরটা আছে ট্র্যাক ফ্যাক্টরটা আমরা পেয়ে যাব। এখন আসেন, মূলত আমি চাচ্ছি টোটাল যে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড সেটা আমরা বের করতে যাচ্ছি। সেটা বের করার জন্য আসলে আমরা কি করব, মূলত আমাদের যে নাম্বার অফ ভেহিকেল ছিল এই ভেহিকেলটাকে যদি আমরা মূলত আমাদের এটা যে ট্রাক ফ্যাক্টর আছে সেটা দিয়ে গুণ করে দেই, তাহলে আমাদের এখান থেকে টোটাল ইকুইভ্যালেন্ট এক্সেল ভেহিকেল যেটা আছে সেটা আমাদের এখানে চলে আসবে। তো এইখানে বলে রাখা ভালো যে মূলত এটা দিয়ে আসলে কি বোঝায় ট্রাক ফ্যাক্টরটা, বা আমাদের এটা দিয়ে মানে এটা দিয়ে জাস্ট এটা আমরা বুঝতেছি যে আমাদের একটা যদি আমাদের ওই যে স্ট্যান্ডার্ড লোড ছিল এই গাড়িটা গেলে আমাদের আসলে রাস্তায় যেটা ইম্প্যাক্ট করতো, এই গাড়িটা যদি একবার যায় তাহলে সেটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে সেই জিনিসটাকে আসলে এখানে বোঝানো হচ্ছে। তো এখন আমরা আসলে প্রবলেমে চলে যাই। তো আমাদের আসলে যে প্রবলেমটা পরীক্ষা ছিল সেটা আমরা দেখি। আহ, এটা এখানে বলছে কি আমাদের এখানে টুয়াইস এক্সেল এর একটা গাড়ির 4টা টায়ার আছে, টায়ার বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানেও টায়ার বানানটা ভুল আছে। এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নং অফ ভিকেল ছিল কতটুকু আমাদের, এই যে আপনার হচ্ছে টুয়াইস এক্সেল এবং 4 টায়ারের যে গাড়ি আছে সেটা এতটুকু, এবং টুয়াইস এক্সেল এবং 6 টায়ারের যে গাড়ি আছে সেটা হচ্ছে আমাদের 21,900টা যাচ্ছে, 3 এক্সেলের গাড়ি যাচ্ছে 9,250টা, 5 এক্সেলের গাড়ি যাচ্ছে 9,250টা। এখানে তার ট্র্যাক ফ্যাক্টরগুলো দেওয়া আছে। তো এই ট্র্যাক ফ্যাক্টরটা দেওয়া মানে আমি যদি আসলে এই গাড়ির সাথে এই ট্র্যাক ফ্যাক্টর গুণ করে দেই তাহলে বুঝতে পারবো আমাদের যে স্ট্যান্ডার্ড এক্সেল লোড যেটা ছিল সেটার তুলনায় আসলে এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে না ফেলতেছে। তার মানে আমি যদি এই গাড়িগুলোকে এই ট্র্যাক ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে 92.5 আসছে। তার মানে আমি এখান থেকে যেটা বুঝি যে আমাদের এই গাড়িগুলা, এতটা গাড়ি যদি রাস্তা দিয়ে যায় তাহলে যে ইম্প্যাক্টটা পড়বে আমাদের স্ট্যান্ডার্ড যে ভেহিকেলটা ছিল সেটা এতবার গেলে কি হয়ে যাবে, মূলত আমাদের সম পরিমাণে ইম্প্যাক্ট করবে। এখন প্রবলেম হচ্ছে আপনারা বলতে পারেন যে আমরা তো এই সবগুলা যোগ করে অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমরা তো জানি যে আমাদের পিসিইউ যেটা ছিল প্যাসেঞ্জার কার ইউনিট,
তো আমার একটা স্ট্যান্ডার্ড জিনিস ধরে আমাদের আসলে ক্যালকুলেশনটা করতে হয়। ওই জন্য আমরা এই ট্রাক ফ্যাক্টর যদি প্রত্যেকটার সাথে গুণ করে দিয়ে এখানে যোগ করি, তাহলে আমাদের সবগুলা কি সেম ইউনিটের গাড়ি হয়ে গেল। এখন আমাদের একটা ইউনিট ধরে আসলে মূলত আমরা এখানে কাজ করতেছি। তো এখন আমরা দেখি তো আমরা এই গ্রোথ রেটটা আসলে কিভাবে বের করবো। আমাদের এখানে এটা যেটা পাইলাম এডিটি বলতে পারেন, অথবা আমাদের টোটাল এক্সেল লোড যেটা আছে সেটা বলতে পারেন। এখন আমাদের যেটা বলছিল প্রথম 5 বছরে আমাদের গ্রোথ রেট দেওয়া ছিল, তাহলে প্রথম বছর গ্রোথ রেট দেওয়া ছিল, প্রথম 5 বছরের জন্য আমরা কি করব, সিঙ্গেল এক্সেল লোডটা বের করে নিব। 10% গ্রোথ রেট দেওয়া ছিল, এখানে 0.1 হবে, 0.1 হবে। গ্রোথ রেটটা এখানে বসাই দিলাম, দিলে আমাদের কি চলে আসতেছে, আমাদের এখানে এই প্রথম 5 বছরের জন্য আমাদের কি চলে আসতেছে, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড কত, সেই লোডটা চলে আসতেছে। কিন্তু এখন আমরা যদি পরেরটা দেখি, পরে যেটা আছে আমাদের পরের 15 বছর বলছে কি আমাদের কোনো ধরনের বাড়বে না। তো এখন কথা হচ্ছে প্রশ্ন, তাহলে আমরা এখানে যদি না বাড়ে তাহলে 15 কেন গুণ করবো? স্বাভাবিক ব্যাপার, কথাটা এখানে বোঝার আছে। সেটা হচ্ছে কি, মূলত আমাদের বাড়বে না, কিন্তু এই গাড়িগুলো তো রাস্তা 15 বছর ধরেই যাবে। যেহেতু আমাদের রাস্তার লাইফ টাইম হচ্ছে 15 বছর, সার্ভিসিবিলিটি 20 বছর। এই 20 বছর তো যতক্ষণ ধরে রাস্তাটা টোটালি কমপ্লিটলি তার যে আমাদের সার্ভিসিবিলিটি শেষ, প্রথমে সার্ভিসিবিলিটি এতটুকু, এই গাড়িগুলো আস্তে আস্তে গিয়ে 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 কি করবে, একসময় সার্ভিসিবিলিটি কি হয়ে যাবে, রাস্তাটা শেষ হয়ে যাবে। অত দিন পর্যন্ত ওই গাড়িগুলো ওখানে রাস্তার মধ্যে রিপিটেড করবে। তার মানে এখন আমাদের 5 বছর পর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোই 15 বছর ওই রাস্তা দিয়ে বারবার যাবে। তো আমরা যদি এখানে 15 দ্বারা গুণ করে দিই, গুণ করে দিলে আমাদের পরে 15 বছরের রাস্তার উপর কতটুকু ইম্প্যাক্ট আসতেছে সেই ইম্প্যাক্টটা চলে আসলো। তাহলে এটা হচ্ছে পরের 15 বছরের ইম্প্যাক্ট, এটা হচ্ছে প্রথমে 5 বছরের ইম্প্যাক্ট। তাহলে টোটাল 20 বছরে কতটুকু ইম্প্যাক্ট আসবে আমাদের, এই যে এই টোটাল ইম্প্যাক্টটা এখানে চলে আসলো। তো এই হচ্ছে আমরা বিভিন্ন রেফারেন্স থেকে অঙ্কটা এইভাবে সলভ করছি। যদি আপনাদের কাছে কখনো মানে কোনো জায়গায় ভুল মনে হয় অবশ্যই আমাদের কারেকশন করে দিবেন। তারপর চলে আসি আমাদের ট্রাসের। রিসেন্ট 3টা পরীক্ষায় পরপর টানা ট্রাসের অঙ্ক দিল বুয়েট। এটা একটু বেশি ইজি দিছিল। গতবারেরটা তো একটু বড় টাইপের ছিল, কিন্তু এটা একটু ছোট টাইপের একটা অঙ্ক দিছে। তো এখানে জাস্ট বলছে কি আমাদের, আহ, এখানে একটু নতুন হিসাবে আমি বলতে পারি যে এখানে একটা ল্যাটারাল ফোর্সের মান দেওয়া আছে। আর গত যে 2টা ট্রাস ছিল আমাদের সেটাতে ল্যাটারাল ফোর্স ছিল না, শুধু ভার্টিক্যাল ফোর্সটাই দেওয়া ছিল। এইটা একটু ব্যতিক্রম বলতে পারবেন, আদারওয়াইজ তেমন কোনো ব্যতিক্রম নাই। তো আমাদের বলছে কি আমাদের এই বাহুটাতে এবং এই বাহুটাতে আসলে কতটুকু স্ট্রেস আসবে, প্রত্যেকটা বাহুর মান আমাদের ইঞ্চি স্কোয়ারে 5 ইঞ্চি স্কোয়ার দেওয়া আছে। তো আপনার আসলে এখানে মূলত কাজ কি, প্রথমে এই যে এই পয়েন্টের রিয়াকশন এবং এই পয়েন্টের রিয়াকশনগুলো আসলে বের করে নেওয়া। আমরা যদি রিয়াকশনগুলো বের করে নেই, রিয়াকশন বের করে নেওয়ার পরে জাস্ট আমাদের পরে যে কাজটা সেটা হচ্ছে, তো এইখানে খেয়াল রাখা যেটা বিষয় যে আমাদের যেহেতু এখানে হরিজেন্টাল একটা ফোর্স দেওয়া আছে, যে আমাদের এই যখন আমি এই জয়েন্টটা কনসিডার করব, এই জয়েন্টটা যখন কনসিডার করব অবশ্যই এই লোডের কিন্তু হরিজেন্টাল যে ইফেক্টটা এখানে আমাদের চলে আসবে। তো এই সবগুলা যদি আমরা আসলে কনসিডার করি, হরিজেন্টাল এবং সামেশন ভার্টিক্যাল কনসিডার যদি করি আমরা, তাহলে এই মেম্বারের যে আমাদের আসলে লোডটুকু আছে সেই লোডটুকু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে এফ এ লোড পাইলাম, এখন এটাকে যদি তার এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে এই মেম্বারে স্ট্রেস কতটুকু আসছে চলে যাবে। এখন সিমিলার ওয়েতে আমরা এই জয়েন্টটা কনসিডার করব, করে আবার এই মেম্বারের ফোর্সটা আমরা এখান থেকে বের করে নিছি। এগুলো আপনারা খুব ভালো পারেন। এই ফোর্সের মেম্বার চলে আসলো, এখন একে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কি চলে আসতেছে, যে এই মেম্বারে কতটুকু স্ট্রেস আসতেছে সেটা আমাদের সলভ হয়ে যাচ্ছে। তারপর চলে আসে আমাদের 4-এর বি যেটা ছিল। এখানে ছিল কি মূলত একটা যে কলাম ছিল, এই কলামের আমাদের কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট, মানে 1.5% রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে। সার্ভিস ডেড লোডের পরিমাণ 400 কিপ দেওয়া ছিল, লাইট লোডের পরিমাণ 150 কিপ দেওয়া ছিল। এখন আমাদের বলছে মিনিমাম ক্রস সেকশন কত হবে সেটা বের করতে বলছে আমাদের, এবং বলছে যদি 10 নাম্বার বার আমরা টাইবার হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের আসলে টায়ার ডিজাইনটা করতে বলছে। আমাদের এফ প্রাইম সি এর মান দেওয়া ছিল এবং এফ ওয়াই এর মানটা আমাদের দেওয়া ছিল। তাহলে প্রথমে আমরা লোড ক্যালকুলেশন করব। লোড ক্যালকুলেশন করলে আমাদের মূলত এখানে আমাদের যে আলটিমেট লোড, অর্থাৎ যে লোডটা আমাদের কলামের উপর আসছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তো অ্যাজ ইউজুয়ালি আমরা যে সূত্রটা আমরা কলামের জানি সেই সূত্র ফেলে দিলে আমাদের ক্রস সেকশন এরিয়াটা চলে আসতেছে 20.5 ইঞ্চি স্কোয়ার করে, 20.5 ইঞ্চি স্কোয়ার। এখন মূল কাজ হচ্ছে যেহেতু আমাদের এখানে টাই ডিজাইন করতে বলছে, তাহলে আমাদের আনুমানিক ধারণা করে নিতে হবে, যেহেতু এটা একটা স্কোয়ার কলাম, তাহলে এখানে যে রডগুলো হতে হয় সাধারণত জোড় সংখ্যক রড হওয়া ভালো। তো ওই জন্য জোড় সংখ্যক রড কত নাম্বার ব্যবহার করলে মানে জোড় সংখ্যক আসে এরকম একটা কনসিডার করে আপনি জাস্ট রডের ডায়াটাকে কনসিডার করতে পারেন। আর না 25 মিলি না ধরে আপনি যদি আরো বেশি ধরেন তাতেও কোনো সমস্যা নাই, আপনি যেভাবে ধরবেন সেইভাবে আসলে আপনার স্পেসিংটা আসবে।
এখন চলে আসি আমরা ইন্টারমিডিয়েট কলামের ক্ষেত্রে। জাস্ট এইখানে চেঞ্জটা, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট কলামের কথাটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল, তো ইন্টারমিডিয়েট কলামের ক্ষেত্রে আসলে আমাদের মূলত যে আমাদের স্পেসিংটা হয় সাধারণত আমাদের নর্মালি আমাদের যে কলামগুলো থাকে সেই কলামগুলোর থেকে মানে আমাদের স্পেসিংটা অনেক কম দিতে হয়। তার মানে আমাদের ওখানে পড়ছিলাম হচ্ছে 16 ইন্টু ডাই অফ মেইন বার, এখানে হবে হচ্ছে 8 ইন্টু ডাই অফ মেইন বার, 24 ইন্টু ডাই অফ টাই বার, ওখানে ছিল 48। তারপর লিস্ট ডাইমেনশন ডিভাইডেড বাই 2, আমাদের যে লিস্ট ডাইমেনশন দেওয়া আছে তার অর্ধেক নিতে হবে। নট মোর দেন 300 মিলিমিটার, 12 ইঞ্চির বেশি হওয়া যাবে না। তো আমরা যদি এখানে ওই কনসিডারেশন অনুসারে মানগুলো বসাই দিই তাহলে এটা চলে আসতেছে মূলত আমাদের 8 ইঞ্চি। তারপর চলে আসেন একদম খুবই সহজ জিওটেকনিকের একটা অঙ্ক এবং কমন অঙ্ক, এটা সবাই হয়তো বা পারছে, কারো ভুল হওয়ার কথা না। জাস্ট এটা কি, ওই সয়েল স্যাম্পলের আমাদের যে ভলিউম দেওয়া ছিল, মস ওয়েটটা দেওয়া ছিল এবং আমাদের ওয়াটার কন্টেন্টের পরিমাণ এবং স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া ছিল। আমাদের কাছে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে ভয়েড রেশিও আর ডিগ্রি অফ স্যাচুরেশন। এটা সবাই পারছেন যে প্রথমে আমরা যদি হচ্ছে তার ওয়েটটাকে ভলিউম দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের ওইটার মস যে ইউনিট ওয়েট সেটা চলে আসতেছে। তো এটা এই প্রসেসে আপনারা হচ্ছে, আমরা তো জানি যে যে কোনো মস ইউনিট ওয়েট সমান সমান আমাদের যে সূত্রটা জানা আছে, জি ইন্টু গামা ডাব্লু 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো সব কিছু জানা আছে, আপনি যদি এখানে বসাই দেন মানটা তাহলে এখান থেকে আপনার ইয়ের মানটা চলে আসবে। চাইলে কেউ অন্যভাবে করতে পারেন, এখানে যে মস ওয়েটটা আছে সেটাকে যদি আপনার হচ্ছে এই মস ওয়েটটাকে আপনি হচ্ছে 1 প্লাস ওমেগা দিয়ে ভাগ করে দেন তাহলে আপনার ড্রাই ইউনিট ওয়েট আসবে। ওই ড্রাই ইউনিট থেকেও আপনি ভয়েড রেশিওটা বের করতে পারেন। ভয়েড রেশিও বের করার পরে আপনার যে আমাদের যে ময়েশ্চার কন্টেন্ট আর স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলছে, সেই ডিগ্রি অফ স্যাচুরেশনের সূত্রটা আমরা তো জানি এসআর ইন্টু ই ইকুয়াল টু জিএস ইন্টু ওমেগা। এখানে জাস্ট আপনার ভয়েড রেশিওটা পাই বসাই দিলে আমাদের মূলত এখানে ময়েশ্চার কন্টেন্ট মানটা চলে আসে, যেটা অলরেডি ভয়েড রেশিও হচ্ছে 0.634 এবং ময়েশ্চার কন্টেন্ট মান হচ্ছে 80.86%। তারপর চলে আসে একদম সর্বশেষ অঙ্ক 5-এর বি, যে প্রশ্নটা ছিল আমাদের, এটা একটা খুবই কমন এবং সহজ একটা আমাদের ফুটিং এর অঙ্ক দেওয়া ছিল, যেগুলো আসলে সচরাচর আমাদের বিভিন্ন সালেও আসা অঙ্কের মধ্যে এটা একটা বলা যেতে পারে। এই টাইপের অনেক অঙ্ক বিভিন্ন সালে আসছে। তো এখানে জাস্ট বলছিল আমাদের যে এখানে যেটা খেয়াল করার বিষয় যে এটা একটা হচ্ছে মূলত আমাদের রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর কথা বলা হয়েছে। যেহেতু রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর কথা বলা হয়েছে তাহলে এখানে শেপ ফ্যাক্টরটা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ যদি স্কোয়ার বলতো বা আমাদের সার্কুলার বলতো বা স্ট্রিপ ফুটিং বলতো তাহলে তো আমরা এগুলো ক্ষেত্রে জানি যে যদি আমাদের স্কোয়ার হয় তাহলে আমাদের যেটা এন সি এর সাথে যে শেপ ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে 1.3, আর এন কিউর সাথে যেটা আছে সেটা 1 ছিল, আর ইয়ার আপনার এন গামার সাথে যেটা আসে এটা 0.8 ছিল স্কোয়ারের জন্য। সার্কুলার হলে এটা সেম ছিল, এটাও সেম ছিল, জাস্ট এখানে কি হয়ে গেছিল আমাদের 0.6, মেবি 0.6 হয়ে গেছিল। তারপর হচ্ছে স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে সবগুলো সেম। কিন্তু যখনই আমাদের মূলত হচ্ছে এটা রেক্টেঙ্গুলার ফুটিং হয়ে যায় তখন আমাদের আসলে রেক্টেঙ্গুলার পোরশনটাকে আমাদের কনসিডার করতে হয়। এই রেক্টেঙ্গুলার পোরশনটা আমরা এখানে কনসিডার করছি আর কি। এখানে জাস্ট এইখানে আর দ্বিতীয় যে ব্যাপারটা এখানে বলা হয়েছে সেটা ফায়ার মান জিরো। ফায়ার মান জিরো মানে আমি 100% শিওর যে এটা হচ্ছে ক্লেই সয়েল, এখানে কোনো স্যান্ডের কোনো সিমটম থাকার কথা না। তাহলে আমাদের যদি ফাই জিরো হয় আমাদের তার জায়গায় ইকুয়েশন অনুসারে আমরা জানি এনসির মানটা কত হয়ে যায় আমাদের 5.7, এন কিউর মানটা হয় আমার 1 আর এন গামার মানটা হয়ে যাচ্ছে 0। আর এখানে যেটা চাইছিল নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি চাইছে, তাহলে আমাদের যে সারচার্জ ওয়েটটা আছে সেটা আমাদের বাদ দিতে হবে। তো এইখানে অনেকে আমাদের পেজে লিখছিলেন যে আসলে এখানে তো ময়েশ্চার ইউনিট ওয়েট দেওয়া আছে, আসলে আমাদের ময়েশ্চার ইউনিট ওয়েট দেওয়া থাকলে এইটা কোনো চিন্তার বিষয় না। আমাদের আসলে যেটা চিন্তা করতে হবে যদি ওয়াটার টেবিল দেওয়া থাকে তখন আমাদের কিছু চেঞ্জিং আসে। আদারওয়াইজ ওয়াটার টেবিল যদি আমাদের ফুটিং এর যে হাইট ওয়াইড আছে, অর্থাৎ এটা যদি ফুটিং আছে, ফুটিং এর ওয়াইড যদি বি হয়, ফিটিং ওয়াইড যদি বি হয়, এর এই বি এর নিচ পর্যন্ত, বি এর সমপরিমাণ ডেপথের নিচে যদি পানির লেভেল থাকে তাহলে আমাদের আসলে তেমন কোনো ইফেক্ট আমাদের বিয়ারিং ক্যাপাসিটিতে আসে না। কিন্তু যদি এর মাঝে বা এর উপরে বা এর উপরে চলে আসে তখন আসলে মূলত আমাদের ওয়াটার টেবিলটাকে কনসিডার করতে হয়। কিন্তু যদি আমাদের ওয়াটার টেবিল নিচে আছে কিন্তু এখানে সয়েলটা ময়েশ্চার কন্ডিশনে আছে সেটার জন্য আসলে তেমন কোনো কারেকশনের প্রয়োজন নাই। সেই জন্য এই স্যাচুরেশন ওয়াটার কন্টেন্ট যদিও দেওয়া থাকে ইউনিট দেওয়া থাকে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না, শুধু দেখবো যে আমাদের ওয়াটার টেবিলের কথা বলা আছে কিনা, যদি বলা থাকে তখন আমাদের এটা নিয়ে ভাবতে হবে। তো
তো এখানে কিউ সমান 1 প্লাস 0.3 বি ডিভাইড বাই এল সিইউএনসি প্লাস এখানে কিউ এন কিউ হাফ অফ গামা বি এন গামা 1 - 0.2 বি ডিভাইড বাই এল সূত্র যেটা আছে, এখানে এই পোর্শনটা টোটালি বাদ হবে যেহেতু এন গামা আমাদের 0। আর এখানে আমরা চাইলে এই পোর্শনটা প্রথমেই বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে আমাদের পরে সারচার্জটা আলাদা করে বাদ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে এন কিউর মানটা যেহেতু 1 আর কিউ এর মান হচ্ছে আমাদের জানি কি গামা ডিএফ। তো ফাইনালি পরে গিয়ে আসলে আমাদের গামা ডিএফটাই তো বাদ দিতে হয়, তো আমরা চাইলে এটাকে প্রথমেই আমরা যদি না লিখে শুধু এই পোর্শনটুকুকে লিখে ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। তবে আমাদের আসলে মূলত যে ফরম্যাটটা আমরা প্র্যাকটিস করি বা বিভিন্ন বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রথমে আমরা আলটিমেট ক্যাপাসিটিটা বের করি, বের করার পরে আমাদের যে সারচার্জটা আছে যেহেতু নেট বলছে সারচার্জের ওয়েটটা আমরা বাদ দিলে আমাদের ফাইনালি অ্যান্সার চলে আসতেছে এইটা। তো যাই হোক, আজকে আমাদের এই প্রশ্নের সলিউশন হচ্ছে এটাই। যদি কোনো আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুল প্রশ্নের সলিউশন থাকলে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও পাশে থাকবেন। আপনাদের যদি ভালোবাসা বেশি বেশি পাই তাহলে আমাদের হয়তোবা ভিডিও বানাতে আরও বেশি সহজ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।